এবার ভয়াবহ লোমহর্ষক অভিযোগ পাওয়া গেল হত্যা মামলায় পলাতক আসামি শেখ হাসিনার বিরুদ্ধে। তিনি নিজে জেলখানায় ঢুকে মেজর বস্তুর হুদাকে জবাই করে হত্যা করেছেন। প্রমাণসহ থাকছে বিস্তারিত ভিডিওতে। আমার ভাইকে খুনি সিরিয়াল খুনি শেখ হাসিনা জেলখানায় ঢুকে নিজ হাতে জবাই করে হত্যা করেছিল। বজলুল হুদাকে এই ফ্যাসিস্ট হাসিনা ধারালো ছুরি দিয়ে গরু যেভাবে জব করে তাকে জব করাতে। জানাবো ভারতে হাসিনা সহ এমপি মন্ত্রীর সর্বনাশ শুরু। ১৬ বছর পর বেরিয়ে এলো পিলখানার হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের নাম। থাকছে বিস্তারিত ভিডিওতে। এবং সর্বশেষ জানাবো ১৩ বছর পর ৫ মে শাপলা চত্বরে গণহত্যার রহস্য ফাঁস। এবার ফেঁসে যাচ্ছে মোদি হাসিনা সহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা। আন্তর্জাতিক গণমাধ্যমের রিপোর্ট। ২৮ জানুয়ারি ২০১০ ঢাকা কেন্দ্রীয় কারাগার। রাত ৯:৩০ থেকে ১১টা পর্যন্ত ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশপাশ ও কারাগারের অভ্যন্তরীণ সব বিদ্যুৎ একযোগে বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় বললে ভুল হবে, বন্ধ করে দেয়া হয়। ১.৫ ঘন্টা ঢাকা কারাগারের মধ্যে স্পর্শকাতর জায়গায় কেন বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়েছিল সেটা একটু পরে বলি। আগে বিদ্যুৎ আবার ফিরে আসার পর কারাগারের অবস্থা কেমন ছিল সেটা বর্ণনা করা যাক। ঢাকা কেন্দ্রীয় কারাগারে ওই দিন কয়েদিদের সবার ভেতরে কিছুটা অস্থিরতা কাজ করছিল, কারণ তারা জানতো জেলখানায় সেদিন ৫ জনের ফাঁসি কার্যকর হতে যাচ্ছে। আর যে ৫ জনের ফাঁসি কার্যকর হতে যাচ্ছে তারা সকলেই ছিল অত্যন্ত বিনয়ী ও কারাগারের সকলের প্রিয় মানুষ। রাত ১২:০১ কর্নেল ফারুক, মেজর এ কে মহিউদ্দিন আহমেদ, আর্টিনারি মহিউদ্দিন সুলতান, শাহরিয়ার রশিদ খানকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। ৪ জনকে ফাঁসি দেয়া হলেও লাশের সংখ্যা ছিল মোট ৫টি। ফাঁসি কার্যকরের পরের দিন যথারীতি ৫টি লাশ পাঠানো হয় যার যার গ্রামের বাড়িতে, কিন্তু একটি লাশের ক্ষেত্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল, আর সেটি হলো চুয়াডাঙ্গার বা সূর্য সন্তান মেজর ফজলুল হুদার। মূলত মেজর ফজলুল হুদার মরদেহ যেন কেউ দেখতে না পারি সেটা নিশ্চিত করা। চুয়াডাঙ্গার মানুষের কাছে মেজর ফজলুল হুদাও ছিলেন এক আদর্শের প্রতীক, যে কারণে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি আর জোর জবরদস্তি পরেও প্রিয় মানুষটিকে শেষবারের মতো একটু দেখতে যাওয়ার মানুষের ঢল ছিল চোখে পারবার মতো। আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা ছিল ৫ মিনিটের মধ্যে মেজর বজলুল হুদাকে দাফন করতে হবে, কিন্তু জনস্রোতের মুখে আইনশৃঙ্খলা বাহিনী পিছু হটতে বাধ্য হয়। প্রিয় মুখটাকে গোসল না দিয়ে কিছুতেই চুয়াডাঙ্গার মানুষ তা দাফন করাতে চায়নি। বাধ্য হয়ে প্রশাসন তাদেরকে আধা ঘন্টা সময় বেঁধে দিয়েছিল দাফন করার জন্য। এই সময়ের মধ্যে অসংখ্য মানুষ মেজর বজলুদাকে শেষবারের মতো একটু দেখতে ছুটে যান তার গ্রামের বাড়ি হাটু বোয়ালাতে। এতটুকু পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু মেজর বজলুল হুদাকে গোসল করাতে যেয়ে চুয়াডাঙ্গার মানুষ সাক্ষী হয়েছিল নৃশংসতম এক ঘটনা। কাফনে কাপড় সরাতে দেখা যায় মেজর বজলুল হুদাকে আসলে ফাঁসি দেওয়া হয়নি, তাকে জবাই করে হত্যা করা হয়েছে। বাংলার বিয়ের সন্তান মেজর বজলুল হুদাকে কে কারা কিভাবে জবাই করেছিল সেটা জানতে হলে আবারও ১৮ তারিখ রাত ৯:৩০ থেকে ১১টা পর্যন্ত ১.৫ ঘন্টা সেই সময়টাতে ফিরে যেতে হবে, যে সময়টুকুতে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও তার আশেপাশে বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়েছিল। উদাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েক ঘন্টায় যা হয়েছিল তা হলিউডের হরর থ্রিলার ববিকেও হার মানাবে। অনুসন্ধানে জানা যায় ২০১০ সালে ২৮ জানুয়ারি রাত ৯টার পরপরই জেল গেটের ভেতরে মোট ২টি কালো গ্লাসে গাড়ি প্রবেশ করে। এই গাড়ির একটিতে এসএসএফ এর সদস্যদের সাথে শেখ হাসিনা এবং অপরটিতে জাহাঙ্গীর কবির নানক, ইসমাইল হোসেন সম্রাট, তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুর্ধর্ষ ক্যাডার সিদ্দিকী নাজমুল আলমও ছিলেন। ধারণা করা হচ্ছে ওই রাতের অপারেশনে পুরস্কার হিসাবে পরের বছর ২০১১ সালে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের পদে বসানো হয় নাজমুলকে। এছাড়া সম্রাট ও নানকদেরকেও দেওয়া হয় গুরুত্বপূর্ণ দায়িত্ব। এর বাইরেও ওই গাড়িতে ভয়ঙ্কর কুচি দেখতে বড় গোপাল একজন মানুষ ছিল, যার পরিচয় আমাদেরকে নিশ্চিত করে বলতে পারেনি। গোয়েন্দা সংস্থার সাবেক এক কর্মকর্তা জানান ওই রাতে মোট ২টি ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছিল। এই ২টি ফাঁসির মঞ্চে দুজন করে মোট ৪ জনকে ফাঁসি দেওয়া হয়। দূর থেকে কোন ৪ জনকে ফাঁসি দেওয়া হয়েছিল সেটা বোঝা না গেলেও ৫ম জনকে ফাঁসি দেওয়া তো দূরের কথা, মঞ্চেই তোলা হয়নি। কিন্তু লাশ বের করার সময় জেলখানা থেকে মোট ৫টি লাশবাহী গাড়ি বের করা হয়েছিল। ওই রাতে শেখ হাসিনার সাথে জেলখানার ভেতরে প্রবেশ করা খুনিরা সোজা চলে যায় প্রশাসনিক ভবনে, আর শেখ হাসিনা পুলিশ, র্যাব ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে দাঁড়িয়ে থেকে ৪ জনের ফাঁসি নিজে প্রত্যক্ষ করেন। ধারণা করা হয় আসলে তাদেরকে ফাঁসি দেয়া হচ্ছে কিনা সেটা নিশ্চিত করতে শেখ হাসিনা সেখানে উপস্থিত ছিলেন। ফাঁসি কার্যকর হবার পরপরই শেখ হাসিনাও চলে যান প্রশাসনিক ভবনের ভেতরে। সেখান থেকে রাত ১টা কিছু আগে শেখ হাসিনা ও তার কাছে থাকা খুনেরা সেই একই পাজেরো গাড়িতে করে জেলখানা থেকে বের হন। কারাগারের অন্য আরেকটি সূত্র বজলুল হুদার পরিবারকে জানিয়েছিলেন সেই রাতে বজলুল হুদাকে কারাগারে প্রশাসনিক ভবনের একটি কক্ষে জবাই করা হয়েছিল, যেখানে শেখ হাসিনা নিজে উপস্থিত ছিলেন এবং বজলুল হুদাকে জবাইয়ের আগে তার বুকের উপর পা চাপা দিয়ে রেখেছিলেন শেখ হাসিনা নিজে। সে রাতে শেখ হাসিনা সহ তার সাথে থাকা সব খুনি গায়ে রক্ত লেগেছিল, কিন্তু সম্রাটের গায়ে সাদর টি শার্ট থাকায় সেটা অনেকের চোখে পড়েছিল।
বর্ণনা শুনে অনেকের কাছে হয়তো অসম্ভব অবিশ্বাস্য গল্পের মতো মনে হচ্ছে, তবে আপনি যদি শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী মতিউর রহমান রেন্টুর আমার ফাঁসি দায় বইটি পড়ে থাকেন, তাহলে আপনার কাছে শেখ হাসিনার চরিত্রের সাথে আজকের ঘটনাটি সম্পূর্ণ মিলে যাবে। 25শে ফেব্রুয়ারি 2009 মহাজোট সরকার ক্ষমতায় আসার মাস দেড়েকের মাথায় বর্বরতম এক হত্যাকাণ্ডের মাধ্যমে ভেঙে দেওয়া হয় সীমান্তে উঁচু করে যারা শত্রুর সামনে প্রাচীর হয়ে থাকত তাদের মেরুদণ্ড। বিডিআর সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত সুশৃঙ্খল একটি বাহিনীর মগজে বিষবাষ্প ঢুকে উস্কে দেওয়া হয় হিংসার প্রতিশোধের আগুন। সে আগুনে পুড়েছে বিশ্বাস, আস্থা আর ভালোবাসায় তৈরি করা সাজানো গোছানো এক সুখের ঘর। বিলখানায় লাগা সেই আগুনের শুধু যে 57 সেনা কর্মকর্তাই পুড়েছে তা নয়, সেই সাথে পুড়েছে কয়েক হাজার জওয়ানের সুখ স্বপ্ন, সংসার। সীমান্ত অরক্ষিত করে ওদেরকে করা হয়েছে কারাক্ষীদের ঘরে, যেই ঘরে দিন মাস বছর করে গুনে গুনে 15 বছর পার হয়েছে সীমান্তরক্ষীদের। সেই কিকে ওপারের শত্রু যখন খুশি এপারে এসেছে, কেউ তাদের বাধা দেয়নি, কারণ ওরাই ছিল আমাদের 1,44,000 বর্গ কিলোমিটার মানচিত্রের সীমানা প্রাচীর, যেই প্রাচীরে ক্ষত ধরিয়ে আমাদের মানচিত্রকে বিখ্যাত করা হয়েছিল। গেল 15টি বছর, মূলত 2009 সালে 25শে ফেব্রুয়ারি বিডিআরের হত্যাকাণ্ডে আমাদের গেল 15 বছরে ভাগ্য লিখে দিয়েছিল। এই 15 বছর বাংলাদেশের রাজনীতি, শিক্ষা, অর্থনীতি থেকে শুরু করে পুলিশ প্রশাসন সবকিছু নিয়ন্ত্রণ করেছে ভারত, আর সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীকে, যারাই ছিল একসময় আমাদের অহংকার। নারী, টাকা আর পদের লোভে সেনাবাহিনীর কিছু কর্মকর্তা তাদের মাথা বেচে দিয়েছিল ভারতের কাছে, যাদের পরিকল্পনাতেই খুন হয়েছিল দেশপ্রেমিক 57 জন সেনা কর্মকর্তা। 25শে ফেব্রুয়ারি পিলখানায় আসলে কি ঘটেছিল, কেন ঘটেছিল, সেই ঘটনার পরে কি ঘটেছিল, কিংবা এখন আসলে কি ঘটছে তা নিয়ে আমাদেরকে যতটুকু জানানো হয়েছে তার চেয়েও অনেক বেশি আমাদের থেকে গোপন করে রাখা হয়েছে। ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যতটুকু জেনেছি তার পুরোটাই বিলখানার মূল ঘটনার বিকৃত এক রূপ, যেখানে সত্যের কোনো বালাই নেই। হাসিনা সবকিছু জানতো। এই বিডিআর এর ঘটনা হাসিনা আসার 1 মাস পরেই কেন ঘটলো? হাসিনা এবং মহিবুদ্দিন এটা জানতো, কাজে হাসিনাকে একদিন জবাব দিতেই হবে। পিলখানা হত্যাকাণ্ডকে আমরা যদি একটি মুদ্রা হিসেবে ধরি, তাহলে এতদিন আমরা সেই মুদ্রার এক পিঠ দেখেছি, যার আরেক পার্শ্ব আরও ভয়ঙ্কর, আরও নৃশংস, আরও বর্বর, অমানবিক। আমরা শুধু 57 সেনা কর্মকর্তার গল্প শুনেছি, কিন্তু তার চেয়েও কয়েকগুণ মানুষকে হত্যা করা হয়েছে, যেই খবর বিডিআরের পরিবারের বাইরে আর কাউকে জানতে দেওয়া হয়নি। পিলখানা হত্যাকাণ্ডের মামলায় রাজসাক্ষী না হওয়ার জন্য বীর মুক্তিযোদ্ধা ডিআইডি আব্দুর রহিম সাহেবকে জেলখানায় নিয়ে নির্মমভাবে ইনজেকশন পুশ করে তাকে শহীদ করা হয়। আনুমানিক 28 তারিখ সন্ধ্যার দিকে ওনার ভাইয়ের মেজর ইনাম সোহেবের নির্দেশে আব্বু পিলখানায় আবার জয়েন করে। সন্ধ্যার সময় জয়েন করার সঙ্গে সঙ্গে কিছু আর্মি সদস্যরা আব্বুকে আলাদা করে লক্ষ্য করে নিয়ে যায়। সন্ধ্যা ঘুমে আসার পরে একটা গাড়িতে করে চুক বেঁধে, হাত বেঁধে ঢাকা ক্যান্টনমেন্টের দিকে নিয়ে যায় এবং ডিজিএফআই সেলে নিয়ে যায়। আব্বু তাদের কথাবার্তা বুঝতে পারে যে আব্বু ডিজিএফআই সেলে আছে, ওইখানে সম্ভবত একটা 12 নম্বর কোনো একটা রুমে আব্বুকে 10 থেকে 12 দিন রাখা হয় এবং অমানবিক নির্যাতন করা হয়। আপনার ইলেকট্রিক শক দেওয়া হয়, লিঙ্গে বাড়ি দেওয়া হয়, মানে অসহনীয় কষ্ট তাদের সহ্য করতে হয়। ড্রিল মেশিন দিয়ে পাচি করে, তারপরে আপনার প্রেক দিয়ে হাতের পায়ের নখ উপড়ে ফেলায়। 2009 সালে পিলখানায় যে হত্যাকাণ্ড শুরু হয়েছিল, সে হত্যাকাণ্ড এখনও শেষ হয়নি। 25 থেকে 27 তারিখ পর্যন্ত ভাড়াটে খুনিদের দিয়ে সেনা কর্মকর্তাদের খুন করা হয়েছে, আর 27 তারিখের পর থেকে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজেরাই খুনের কাজ চালিয়ে গিয়েছেন। ঘটনার পর জিজ্ঞাসাবাদের নামে বিডিআরের 167 জন জওয়ানকে নিজেদের হাতে হত্যা করেছে আমাদের গর্বের সেনাবাহিনী। এমনকি সেনাবাহিনী শিখে দেয়া সাক্ষ্য দিতে চায়নি বলে পিলখানা জামে মসজিদের ইমামকে পর্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছে, যিনি ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত নিজ চোখে প্রকৃত খুনিদেরকে দেখেছিলেন। এসব তো আমাদের সৈনিকরা করবে না, কখনই আমাদের সৈনিকরা অফিসারের উপর আক্রমণ করবে না। যেভাবে গুলি করতে করতে ভিতরে ঢুকে গেছে, আর একজন হিন্দিতে কথা বলে, ইংলিশে কথা বলে, কমান্ড করে। জেলখানার ঘটনার বেশিরভাগ তথ্য উপাত্ত আলামত নষ্ট করে দেওয়া হয়েছে। তারপরও চূড়ান্ত ঝুঁকি নিয়ে দেশপ্রেমিক কয়েকজন সেনা কর্মকর্তা তা অত্যন্ত গোপনীয়ভাবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ নিজেদের সংগ্রহে রেখেছিলেন। বিডিআর হত্যাকাণ্ডের দিন বেঁচে যাওয়া কিংবা পিলখানার বাইরে থেকে বারবার ভেতরে ঢুকে অফিসারদের জীবন বাঁচানোর চেষ্টা করা, অথবা যারা ঘটনার সুষ্ঠু তদন্তের ব্যবস্থা করতে চেয়েছিলেন
এরকম একদল সেনা কর্মকর্তার সহায়তায় আমাদের আজকের অনুসন্ধানটি করা হয়েছে। দীর্ঘ সময় ধরে চলা আমাদের একান্ত প্রচেষ্টায় ঘটনার মূল রহস্য উদ্ঘাটনের সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। তারা রাষ্ট্রের মানুষের সুন্দরভাবে সেবা দেওয়ার জন্য নিয়োগ হয়, দায়িত্ব নেয় নাই, এবং মাত্র 1.5 মাসের মাথায় বিডিআরের মতো একটা হত্যাযজ্ঞ তারা চালিয়েছিল পরিপূর্ণ রাষ্ট্র সহযোগিতায়, কারণ রাষ্ট্রকে পরিপূর্ণ সেই সময় থামিয়ে রাখা হয়। শেখ মুজিবের সময় কতটা অরাজক পরিস্থিতি ছিল তা মেজর বজরুল হুদার উইকিপিডিয়ার কয়েকটি লাইন পড়লে পরিষ্কার হয়ে যাবে। মেজর ফজলুল হুদা মেজর ডালিম আর তার স্ত্রী একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে শেখ কামাল আর তার বকাটে বন্ধুরা উপস্থিত ছিলেন। এদের মধ্যে সবচেয়ে শৃঙ্খল ছিলেন গাজী গোলাম মোস্তফার ছেলে। গাজী গোলাম মোস্তফা ছিলেন শেখ মুজিবের সবচেয়ে আস্থাভাজন এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি। অত্যন্ত অসৎ প্রকৃতির এই লোকটিকে শেখ মুজিব রেস্কিউ সেন্টারের চেয়ারম্যান পদেও বসিয়েছিলেন, যিনি গরিব মানুষের চাল, তেল, কম্বল চুরি করে শেখ মুজিবের সাথে ভাগাভাগি করতেন। ক্ষমতার দাপটে বিয়ের অনুষ্ঠানে আসা মেজর ডালিম ও স্ত্রীকে অসম্মান করা সাহস দেখিয়েছিল শেখ কামালের বন্ধুরা। এ সময় মেজর ডালিম ও বজলুল হুদার সাথে শেখ কামাল বাহিনীর ধস্তাধস্তির এক পর্যায়ে তারা মেজর ডালিম ও তার স্ত্রীকে তুলে নিয়ে যায়। তাদের খোঁজে একদল সেনাবাহিনী গোলাম মোস্তফার বাসায় অভিযান চালালে শেখ মুজিব তার পুত্র শেখ কামালে বকাটে বাহিনীর কোনো বিচার না করে উল্টো মেজর ডালিম ও বজলুল হুদা সেনাবাহিনী থেকে কমিশন বাতিল করে দেন। এভাবে পুরো দেশটাকে শেখ হাসিনার মতোই পারিবারিক সম্পত্তিতে পরিণত করেছিলেন শেখ মুজিবুর রহমান। 2024-এর মতো 1975-এ 15 আগস্ট বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি ছাত্র, শিক্ষক, পুলিশ ও সর্বস্তরের মানুষ আনন্দ উল্লাস করেছিলেন। শেখ হাসিনাকে যেভাবে কুকুরের মতো পালিয়ে যেতে হয়েছে, কেউ তার রক্ষায় এগিয়ে আসেনি। ঠিক একইভাবে শেখ মুজিবের লাশ ধানমন্ডি 32 নম্বরে পড়েছিল। কেউ শেখ মুজিবকে একটু দেখতেও আসেনি। জানাজার লোকজন ডেকেও পাওয়া যায়নি। 57 সাবানের রিলিফের কাপড়ে দাফন করা হয়েছিল বাকশাল মুজিবকে। অন্যদিকে মেজর বজলুল হুদার জানাজায় পুলিশ দিয়েও মানুষের ভাত ভাঙা জ্বর আটকে রাখা যায়নি। মানুষের চাপে আধা ঘন্টার মধ্যে 2 বার জানাজার নামাজ পড়ানো হয়েছিল। মেজর ডালিম হুদাদের জন্ম বাঁচি নেই। মরণের মধ্য দিয়ে তারা অমর হয়ে আজীবন বেঁচে থাকবে এদেশের মানুষের হৃদয়ে। যতবার মুজিব হাসিনার মতো নরপিশাচে এদেশের মানুষকে শোষণ করতে চাইবে, ততবারই বজলুল হুদারা ফিরে আসবে আবু সাইদ কিংবা মুক্ত হয়ে। 11 বছর পর 5ই মে শাপলা চত্বরে গণহত্যার রহস্য ফাঁস। এবার ফেঁসে যাচ্ছেন মোদি, হাসিনা সহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা। আন্তর্জাতিক গণমাধ্যমের রিপোর্ট পিনাকি ভট্টাচার্য বলেন, হাসিনা নির্লজ্জ ভারী বলেছিল 5ই মে কেউ মারা যায়নি, রং মেখে নাকি তারা শুয়েছিল। শেখ হাসিনা সাবেক পুরমনোজি সরকারি বলেছিল হেফাজতের মিটিংয়ে কেউ মারা যায়নি। 5ই মেটি যে চ্যানেলগুলো ফুটেজ সংগ্রহ করেছিল, যেমন দিগন্ত, ইসলামিক টিভি, সেগুলো বন্ধ করে দেওয়া হয়। দেশে কোনো মিডিয়া এই হত্যাকাণ্ডের বিষয় নিয়ে কোনো বিস্তারিত রিপোর্ট ছাপায়নি। পিনাকি ভট্টাচার্য বলেন, আমি কয়েকটি বিদেশি সংবাদ মাধ্যমের রিপোর্ট থেকে কিছু সংবাদ আপনাদেরকে জানাচ্ছি। গার্ডিয়ানের রিপোর্টে বলা হয়েছিল 30 জনের বেশি নিহত হয়েছিল। বিবিসি সংবাদে বলা হয়েছিল 27 জনের বেশি নিহত হয়েছিল। আল জাজিরা একটি খুব চমৎকার রিপোর্ট করেছিল। তারা একটি সরকারি গোরস্থানে আব্দুল জলিল নামের একজনের সাথে সাক্ষাৎকার নেয়। সে 5ই মে সারা রাতে 14টি মরদেহ খবর দিয়েছে, যাদের প্রত্যেকের মুখে দাড়ি ছিল এবং শরীরে বুলেটের চিহ্ন ছিল। আব্দুল জলিল কথা বলতে পারে না, সে বোবা, কিন্তু ইশারায় সব আল জাজিরাকে না বলা কথা বলে দেয় এবং কবরও দেখিয়ে দেয়। পিনাকি ভট্টাচার্য বলেন, আমি আজকে প্রমাণ দেব কমপক্ষে 71 জন আলেমকে 5ই মে 42 লাশ হিসেবে দাফন করা হয়েছিল। আসেন আমরা কাগজে কলমে তথ্য প্রমাণ সহ দেখি 5ই মে কতজন আলেমকে 42 লাশ হিসেবে দাফন করা হয়েছিল। পিনাকি আরও বলেন, খুনিদের জন্য সবচেয়ে কার্যকর পদ্ধতি হচ্ছে সেই লাশগুলোকে 42 লাশ হিসেবে আইনসঙ্গতভাবে দাফন করে ফেলা। আমরা জানি 42 মুসলিম লাশ দাফন করে আঞ্জুমান মফিদুল ইসলাম। আমরা আঞ্জুমান মফিদুল ইসলামে 42 লাশ দাফনের হিসাব দেখব আর খুঁজে দেখব কোন মাসে অস্বাভাবিক সংখ্যায় লাশ দাফন হয়েছে কিনা। আঞ্জুমান মফিদুল ইসলামী হিসেবে বলছে 2013 সালে সর্বাধিক 1430টি মৃতদেহ অজ্ঞাত পরিচয় হিসেবে দাফন করা হয়েছে। 2010 সালের এই সংখ্যা ছিল 124 জন। 2011 সালে এই সংখ্যাটি ছিল 1191 জন। 2012 সালে 1247 জন। পিনাকি ভট্টাচার্য বলেন, এবার আসেন আমরা 2013 সালে প্রত্যেক মাসে 42 লাশ দাফনের হিসাব দেখি। 2012 জুলাই থেকে মে মাসে কতটি লাশ তারা দাফন করেছে হিসেবটা দেখি। 113, 128, 110, 115, 145, 90, 92, 85, 90, 72, 88 সংখ্যাকে 11 দিয়ে ভাগ করলে 103 জন, মানে 11 মাসে গড়ে 103 জনকে দাফন করা হয়েছে। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, এই পুরনো প্রবাদটি আমরা সবাই জানি। কিন্তু পর্দার আড়ালের খেলা যখন সাধারণ মানুষের কল্পনাকেও হার মানায়, তখন জন্ম নেয় এক ভয়াবহ রহস্য। শপথ গ্রহণের পর যখন উৎসবের আমেজ কাটেনি, ঠিক তখনই এমন কিছু ঘটল যা কেউ ভাবেনি। ক্ষমতার মসনদে বসার পরপরই এমন এক নীল নকশা সামনে এলো, যা দেখে যে কোনো বিবেক